আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কিন্তু বলে দিয়েছি, এই আওয়ামী লীগের সাথে, এই ভারতের সাথে আমেরিকার সুসম্পর্ক স্থাপন হবে। তখন এরা কি স্লোগানটা দিবে? এরা তো বলেছে জামাতের পরীক্ষিত বন্ধু আমেরিকা। আপনি দেখেন, কারণ আমেরিকা জনস্রোতকে ভয় পায়। কারণ ডিসেম্বরে দেশে গণঅভ্যুত্থান ঘটবে। ঘটবেই। কেউ ঠেকায় রাখতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা ঢাকায় আসাম পদার্পণ করা মানে বহু রাজনৈতিক দল এবং নেতার পায়ের নিচে মাটি থাকবে না। এক্কার তাসের ঘরের মতন মানে ভেঙে চুরে যাবে তাদের স্বপ্নের মিনার। তো তখন কিন্তু আমেরিকা কি করে? তখন আমেরিকা কি তাদের পক্ষ নিবে? কখনোই নিবে না। আমরা সাদ্দামের পরিণতি দেখেছি। একমাত্র লিবিয়ার গাদ্দাফি ছাড়া সবাই তো তাদের ফ্রেন্ড ছিল মধ্যপ্রাচ্যে। ওসামা বিন লাদেন আমেরিকার ফ্রেন্ডস। হি ইজ দেয়ার বয়। সাদ্দাম হোসেনকে তো রিগান বলতোই হি ইজ আওয়ার বয়। কোথায় বলে নাই? তাই না? সব তাদেরই, সব তাদের লোক। তাদের শেষ পরিণতিটা কি হয়েছে? কি হয়েছে তাদের শেষ পরিণতি? আমরা দেখেছি তো। তো এইখানেও কিন্তু তাই ঘটবে। তখন এরা আবার দেখবেন কি আমাদের বলবে আমেরিকার দালাল। এই আপনাকে আমাকে, এই একটা বছর যেতে দেন, এই আপনাকে আমাকে, এই জামাতিরা যারা বলছে আমেরিকা তার পরীক্ষিত বন্ধু, এখন যেমন আমাদের ভারতের দালাল বলে না, শেখ হাসিনা দোসর বলে না, এরাই ১ বছর পরে আমাদের মার্কিন দালাল বলবে। অথচ এদেরই বউ পোলাপান এই যে ইউকে তে থাকে জামাতের যে গোলাম আজম, এই যে গন্ডগোল আজমের ২ পোলা কিন্তু ইউকে তে থাকে। তারা ইউকের পাসপোর্টধারী। কিন্তু বাংলাদেশে তারা দেখে বিরাট বড় এক্কেবারে বিরাট আদার ব্যাপারী হয়ে গেছে। দেশপ্রেমিক হয়েছে। আসলে তো দেশপ্রেম তাদের পাকিস্তান প্রেম। তো আপনি যেটা বললেন যে আমাদের দেশে যেগুলো ঘটতেছে এখন এই বামপন্থীদের নিয়ে আর জামাতের কথা বলেন, জামাত এবং বামপন্থী এরা টোটালি হিপোক্রেট। এদের রাজনীতির ভিত্তি হচ্ছে মিথ্যা, প্রতারণা, ধোঁকা দেওয়া। কখনো, কখনো শুধু অন্যকে ধোঁকা দেয় না। এরা কখনো, কখনো আত্মপ্রবঞ্চিত হয়। বামপন্থীরা দেখবেন এরা কিন্তু আত্মপ্রবঞ্চিত হয়। জামাতের আবার আত্মপ্রবঞ্চিত না। এরা নিজেরা নিজেদের খুব ভালো করেই বুঝে। এরা আত্মপ্রবঞ্চিত না। নিজেরাই এরা জনগণকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়, মুসলমানকে ধোঁকা দেয়। আপনি দেখেন এরা ফিলিস্তিনের গাজার মুসলমানের জন্য খুব চেঁচায়। কিন্তু বেলুচিস্তানে যে ৭৫ বছর যাবৎ ৭৩ বছর যাবৎ মারতেছে, কোন প্রতিবাদ করেছে? করেনি। হুম। ইভেন পাকিস্তান যে আফগানিস্তানে হামলা করল, নিন্দা পর্যন্ত জানাইছে? জানায়নি। প্রতিবাদ তো দূরের কথা, নিন্দা পর্যন্ত জানায়নি। একটা বিবৃতি দেয় নাই। কিন্তু, কিন্তু তারা আবার দেখবেন যে গাজাতে যদি কেউ উষ্টা খাইয়া পড়ে যায়, কাশ্মীরে যদি কেউ মানে হার্ট অ্যাটাকে মারা যায়, তাহলে বাংলাদেশে মিছিল মিটিং শুরু হবে। আপনি দেখেন পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেখানে কি করল? এই জামাতে এখানে ২০০ সরকারিভাবে ২০০ লোক মেরে ফেলেছে। ঐদিন আমার সাথে কথা হইলো পিওকের একজন লোকের সাথে। সে বলল যে ৬০০ র উপর সরি, বা পিওকের না, মানে পিওকে নিয়ে যে গবেষণা করে ভারতে তাদের সাথে কথা হইছে। তারা বলল মিনিমাম ৬০০ লোক মেরে ফেলেছে। কিন্তু পাকিস্তানের কথাতেই ২০০ লোক মেরেছে। ওটা বাদ দিলাম। ভারত বলছে ওটা তো মানবে না। ভারত যদি কালকে বলে যে আল্লাহ আছে, বাংলাদেশের মুসলমান বলবে আল্লাহ নাই। ভারতের মুসলমান কালকে যদি বলে যে নবী হলো আল্লাহর রাসূল, বাংলাদেশের মুসলমান বলল নবীরে অস্বীকার করবে। এই হলো বাংলাদেশের মানুষের খাতিরত। আপনি যে শিরোনামটা দিয়েছেন, সেটার সাথে কিন্তু এটা নিয়ে কিন্তু একটা বই লেখা যায়। আপনি যে শিরোনাম দিয়েছেন যে, "ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা।" এটাকে একটু মডিফাই করে একটা বই লেখা যাবে, গ্রন্থ লেখা যাবে। শত, শত বই লেখা যাবে। শত, শত মানুষ লিখতে পারে। কলাম তো হাজার, হাজার লেখা যাইতে পারে। এইখানে ভারত ঘৃণা আপনি যেটা বলেছেন, আপনি অবশ্য একটু ছাড় দিয়েছেন। বলছেন ধর্ম থেকে ঘৃণা আসে নাই। না, কিছুটা ধর্মে ঘৃণা আছে। বাংলাদেশে একটা সো কল্ড হাদিস আছে গাজওয়াতুল হিন্দ। এটা ধর্ম থেকে এসেছে, ভারত বিরোধিতা। আর নিঃসন্দেহে আপনি যেটা বলেছেন মুক্তিযুদ্ধ বিরোধিতার কারণেই ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। হিন্দুরা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। সেই কারণে বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের সহ্য করতে পারে না, ভারত সহ্য করতে পারে না। পাশাপাশি ওই যে তথাকথিত গাজওয়াতুল হিন্দ, ওই যে ইসলামের একটু জজবা আছে, এটাও একটা কারণ। এই ২ কারণে মিলে ভারতের হিন্দুদের এবং ভারতকে পছন্দ করে না। অথচ সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার পরে সবচেয়ে বেশি মুসলমান বাস করে ভারতে। সবচেয়ে বেশি। এবং পৃথিবীতে কোন মুসলমান দেশে কোন অমুসলিম না, কোন মুসলমান দেশে এত মাজার নাই। আপনি সৌদি আরবে একটা মাজার বানাইতে পারবেন? না। আপনি ইরাকে আপনি বাহরাইনে মাজার বানাইতে পারবেন? কুয়েতে মাজার বানাইতে পারবেন? কাতারে মাজার বানাইতে পারবেন? কাল্লা থাকবে কারো? শুক্রবারে তো কারো গর্দন থাকবে না। কিন্তু ভারতে দেখেন সব মাজার সব ভারতে। আরেকটা উদাহরণ দেই। এই ভারতে দেওবন্দ মাদ্রাসায় কোথায়? ভারতে। বেরেলভি আজমির শরীফ কোথায়? ভারতে। কিন্তু তাদের কাছে ভারত ভালো লাগে না। চিকিৎসা করবে কোথায়? ভারতে। চাল খাবে কোথায়? ভারতের। ফল খাবে কোথাকার? ভারতের। ডাল খাবে কোথার? ভারতের। এমনকি ডাইল, ফেনসিডিল খাবে কোথায়? ভারতের। সব ভারতের। আচ্ছা, আরে ভাই ফরিদ বই ভাই ওই জিনিসটা একটু দেখবেন। ওই যে জি, ধর্ম তো ধরেন আমাদেরও আছে। আমি যে কয়েকটা দেশের কথা বললাম ওদেরও আছে। মিশরেও ইসলাম ধর্ম, হুম, মরক্কোতেও ইসলাম ধর্ম। তো
সেখানে তো তারা এত ঘৃণা করে না, আমি মানে ওইটা বলতে চাচ্ছি, তাদের ওখানে না, তো ঠিক কোনো আছে। ঘৃণাই নাই। ঠিক আছে, চমৎকার বল না, আমি ওই জন্য বলছি বাংলাদেশি মুসলমান, আমি ওদের কথা বলি নাই। কারণ আরবিরা ভারতকে ঘৃণা করে না, বরং ভারতের মুসলমানদের ঘৃণা করে। বাংলাদেশের মুসলমানদের তারা ঘৃণা করে। আপনি যে দেশের নামগুলো বললেন, মরক্কো ছাড়া সব দেশগুলো, ইভেন আমি আশ্চর্য হয়ে গেলাম যে সবচেয়ে দুর্বল মুসলমান হইলো ওই এলাকায় ফিলিস্তিনের মুসলমান বাঙালি মুসলমানদের পছন্দ করে না। ফিলিস্তিনিরাও ভারতীয় মুসলমান পছন্দ করে না। কালকেই আমার সাথে একজনের সাথে কথা হয়েছে। সে ইসরায়েলে গিয়েছিল। তারপর মিশরে থেকেছে। মিশরে তার বন্ধু আছে, কথা হয়েছে। সে প্রতি সপ্তাহে একবার আমার লাইভে আসবে কথা বলার জন্য। সম্ভবত আপনার সাথে যদি সুযোগ হয় আমরা একসাথে কথা বলবো তাকে নিয়ে। উনি বলেছেন আমাকে, কয় মিশরীয়রা তো বাংলাদেশের মুসলমান নামই শুনতে পারে না। কয় এমনকি ফিলিস্তিনিরও মিশরের নাম শুনতে পারে না। ঠিক যেমন পাকিস্তানিদের নাম এখন আফগানিস্তানিরা পছন্দই করে না। কোনো আফগানিস্তানের বেলুচের কথা বাদ দেন। আফগানিস্তানে যারা আফগানি মুসলমান তারা তো পাকিস্তানের নামই সহ্য করতে পারে না। আবার সে দেখেন, যে আফগানিস্তানের জন্য বাংলাদেশের মানুষ স্লোগান দিল যে তারা হবে তালেবান, বাংলা হবে আফগান। সে আফগানিস্তান কিন্তু এখন ভারতের বন্ধু। তারা বলেছে ভারত তাদের বন্ধু। এখন তারা আফগানিস্তানের বিরোধিতা শুরু করে দিয়েছে। আসলে এই অঞ্চলের মানুষগুলো, এরা তো আসলে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। আইডেন্টিটি ক্রাইসিস। হীনমন্যতায় ভোগে। যে আমি যদি আরব না হই, তুর্কি না হই, ভারত বিরোধী, এরা কিন্তু সব সব এদের ৭ পুরুষ ৫ পুরুষ আগে খুঁজে পাওয়া যাবে সব হিন্দু এবং নিম্নবর্গের হিন্দু। এটা আমি বলি নাই। এটা কে বলেছে? পাকিস্তানের খাজা আসিফ বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী, যে হামারা পূর্বজ হিন্দু থে। আফগানিস্তানের মন্ত্রী এই যে ১ সপ্তাহ হয় না এসে বলছে যে হামারা ডিএনএ ভি হিন্দুস্তানি হ্যাঁ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কি বলেছে? যে আমাদের ডিএনএ তো ভারতীয়। তো এই কিন্তু এদের আইডেন্টিটি ক্রাইসিস নাই। কারণ বাংলাদেশের মুসলমানরা নিচু বর্গের হিন্দু থেকে মুসলমান হয়েছে, তাই তাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে। তার সাথে যুক্ত হয়েছে এই যে ৭১-এর পাকিস্তান প্রেম। এই দেশে পাকিস্তান প্রেম এত মারাত্মক, আমি একটা পড়ে দিয়েছিলাম যে যারা প্রয়োজনে আল্লাহকে অস্বীকার করবে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সমালোচনা করলে বা পাকিস্তানের বিরুদ্ধে যাবেন, সমালোচনা আপনার কথা শুনবে না। কারণ ওই যে ৭১-এ পাকিস্তান ভাঙার বেদনা, আমি বিস্মিত হয়ে যাই। এরা বেলুচের পক্ষে নিবে না, এরা আফগানিস্তানেও মুসলমান মালের পক্ষ নিবে না। এমনকি ২৫,০০০ ফিলিস্তিনিকে মেরে ফেলেছে আপনার সেই ব্ল্যাক সেপ্টেম্বরে বলে কথিত, যেটা সেই কুখ্যাত ব্ল্যাক সেপ্টেম্বরে ২৫ থেকে ৩০,০০০ মানুষ ফিলিস্তিনি মুসলমান হত্যা করেছে। আজ পর্যন্ত কোনো মুসলমান, কোনো বামপন্থী, কোনো এই ভণ্ড চিঙ্কু বামেরা বা বামেরা কেউ এগুলো নিয়ে সমালোচনা করে না। কিন্তু এদের আপনি দেখবেন যে আরেক কথা কি বলে, ৩০ লক্ষ মানুষ মেরে ফেলেছে, বাংলাদেশের মুসলমান সমালোচনা করেন। মাদ্রাসায় বলাৎকার করে বাংলাদেশের মুসলমান সমালোচনা করেন। পাকিস্তানি মৌলবীরা এই দেশে এসে ওয়াজ, ভারতের মৌলবীরা যখন আসে খুব ভালো। দেখেন আপনি আরেকটা জিনিস দেখাই। এই দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ে এসে রাজ্জাক বিন ইউসুফের পোলায় বলে ধর্মনিরপেক্ষতা হারাম। এই মাদ্রাসায় হাটহাজারির যত বড় বড় মৌলানা দেওবন্দ থেকে পাশ করে আসছে। পড়ে এসে বলে যে এটা ধর্মনিরপেক্ষতা হারাম। কিন্তু সবচেয়ে হাস্যকর ব্যাপার, দেওবন্দের মাদ্রাসার যে প্রধান, এই যে মাদানি যারা এটার দায়িত্বে আছেন, তারা স্পেশাল নামাজ পড়ে যে হে আল্লাহ, বাংলাদেশে তুমি, ভারতকে তুমি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার তৌফিক, স্পেশাল নামাজ দোয়া করে নাই শুধু। স্যার আপনাকে আমি একটা জিনিস জানাই, বিলিভ ইট অর নট, ভারতের নিউজে এসেছে তারা এই যে যে আপনার সর্বশেষ নির্বাচন গেল, তারা দেওবন্দে স্পেশাল নামাজ পড়েছে, স্পেশাল নামাজ, যে যাতে এই দেশ ধর্মনিরপেক্ষ থাকে। আর সেখান থেকে পইরা এসে বলে ধর্মনিরপেক্ষতা হারাম, গণতন্ত্র হারাম, সমাজতন্ত্র তো বহুত আগে হারাম করে রেখেছে। আর এই হারাম করা সমাজতন্ত্রে গেরাই আবার এই জামাতিদের সাথে আমি বুঝে উঠতে পারি না। আপনি বললেন যে ফরিদের মোষ রাখা হারাম, আবার আপনার সাথে আমার ফিরিতি। আপনি বলতেছেন মোষ রাখা হারাম। আমি বললাম যে মোষ না রাখা হারাম। আপনি আমার সাথে খাতির রাখেন। আমরা তো সবিরোধী হয়ে গেলাম না? এই বামেরা, এদের বলা হয়েছে, এই যে দেখেন বাংলাদেশের একজন বামপন্থী নেত্রী আছে। সে আবার ব্রাহ্মণ কন্যা, শুনেছি। উচ্চ শিক্ষিত, বিরাট ত্যাগী নেতা। সে বাংলাদেশে একটি বিভাগে গরুর মাংস বিলায়। কোনদিন শুনেছেন পাহাড়ে গিয়ে গিদর বা শুয়োরের মাংস দিয়েছে? যেটাকে কেউ কালাখাসি বলে। শুনেছেন কোনদিন? তার মানেটা কি দাঁড়াইলো? এরা মিথ্যুক, ধোঁকাবাজ। এরা নিজেকে প্রমাণ করতে চায়। একদিকে হিন্দু বলে, এই তো আমি তো মুসলমানের পক্ষে। মানে দিন শেষে এরা আসলে না বাম, না প্রগ্রেসিভ। এই দেশের দেখবেন আপনি হেফাজত যারা, তারাও ভণ্ড। এই দেশের জামাত যারা, তারা তো আরো বড় ভণ্ড। এই দেশে বুদ্ধিজীবীরা ভণ্ড, লেখক ভণ্ড। কেন ভণ্ড? আপনি দেখেন, সবচাইতে দুঃখের কথা বলি, আপনি যেহেতু কথাটা তুলেছেন, এটা শুরুতেই বলতে চেয়েছিলাম, ভুলে গেছিলাম। চিত্রনায়ক আমাদের বাংলাদেশের অনেকেরই সুপারস্টার, তখন তো সুপারস্টার শব্দ ছিল না আমাদের সময়। মহানায়ক সোহেল রানা, একজন উচ্চশিক্ষিত মানুষ। দাড়িও রাখেন নাই এখনো, যে এরকম দাড়ি রাখছে একেবারে জুব্বা পরে ঘুরে, তাও না। সেই সোহেল রানা এবং ছাত্রলীগ করা মানুষ। তারপর আবার জাসদ ছাত্রলীগ করা, ওরে বাপরে, আরো মহা বিপ্লবী। তিনি কি বলেছে জানেন? হিন্দুদের মালানা বাচ্চা বলে প্রকাশ্যে গালি দিয়েছেন। এই তো ১০ দিন হয়নি সেই ভিডিওটা বাজারে আসছে। আপনি কল্পনা করতে পারেন
যেই দেশে হিন্দুদের, আচ্ছা উনি কেন বিরোধিতা? উনি তো নিজে মুক্তিযোদ্ধা। উনি ছাত্রলীগ করতেন। তারপর আবার জাসদ ছাত্রলীগ। তিনি সেই আমাদের দাদা ভাইয়ের দল করতেন। এত বড় প্রোগ্রেসিভ। সেই লোকটা হিন্দুদের মালানো বাচ্চা কোন সেন্সে বলল? এখানে কিন্তু ধর্ম কাজ করেছে। এখানে কিন্তু কারণ তিনি তো মুক্তিযুদ্ধ বিরোধী না। এটা তো তাকে আমি বলতে পারি না। কারণ তিনি নিজেই মুক্তিযোদ্ধা এবং তিনি ছাত্রলীগের নেতা ছিলেন একদা। এমনকি চলচ্চিত্র জগতে তার ভাই রুবেল বলেছিল যে, "বাংলাদেশে একটা মাত্র পরিবার যারা আওয়ামী লীগ করে চলচ্চিত্রে সেটা হলো সোলেনা পরিবার।" সে বলেছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের বঙ্গবন্ধুর পক্ষে এগুলো বলেছিল। সেই লোকটা বলতেছে হিন্দুরা মালাউন। আপনি কল্পনা করতে পারেন এটাও প্রকাশ্য বলে এবং সেটা ভিডিওতে আসে। এটা হয় ঘরের ভিতরে বললেও এক কথা, তাও অন্যায়। আপনি প্রকাশ্য বলতেছেন ওগুলো তো সে কি বলেছে জানেন? যে ৮০% তো মালাউন ছিল যারা ইয়েতে গিয়েছিল কি? আর শরণার্থী হিসেবে গিয়েছিল। কয় মালাউনরা আসলো কেন? এরকম কথা বলেছে। তো এই দেশের মানুষের এটা মজ্জাগত। মানে এটা হয়তো অনেকে এটা দেখবেন এটা নিয়ে কেউ কথা বলে না। আমি ছাড়া কেউ বলে নাই। কেন বলে নাই? কারণ একদিকে সোহেল রানার মতো এত বড় নেতা, এত বড় ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা হয়ে যায়। আবার ইসলাম শব্দ চলে আসে। ইসলাম খতমে চলে যাবে। আবার আওয়ামী লীগেরও রং আছে তার। এরা নিয়ে কেউ সমালোচনা করে। কিন্তু এটা কত বড় অপরাধ করেছে সে? কত বড় অপরাধ আপনিই বলেন। এই প্রকাশ্য জামাতেরও তো প্রকাশ্য এসে মালাওয়ান বলে না হিন্দুদের। কিন্তু সারাদিনই তারা হিন্দুদের মালাওয়ান বলে সামনে। কিন্তু মিডিয়াতে এসে বলে সোহেল রানা সেটা বলেছে। এই দেশের মানুষের মগজে হিন্দু বিদ্বেষটা ভয়ংকর। এই দেশের ইহুদি বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ ধর্ম থেকে এসেছে। এটা আগে। তারপরে না ৭১ এর আসলো যেটা, ৭১ এ আসলো মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। কিন্তু আসলে তো ধর্ম থেকে এসেছে। হচ্ছে। কারণ এই বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করার একটা ষড়যন্ত্র ১৯০৫ কেউ বলে ১৯৭৫ এর পরে শুরু হয়েছে। আমি তাদের সবিনয়ে বলতে চাই, এটা ১৯৪৭ থেকে শুরু হয়েছে। ৪৭ থেকে শুরু হয়েছে এই উপমহাদেশকে কিভাবে হিন্দু শূন্য করা যায়। এই উপমহাদেশ শুধু ওই পাকিস্তান আর এই বাংলাদেশ না, ভারতকেও কিভাবে হিন্দু শূন্য করবে আপনি জানেন? এই ককরোচ পার্টি যেটা আপনি মাঝখানে বলেছিলেন, এই ককরোচ পার্টির এক সদস্য দেখলাম কি বলেছে মুসলমান জানেন? যে মোদি যখন চলে যাবে, এই সরকার যখন যোগী যখন চলে যাবে, তারা ভারতের সকল মন্দির ভেঙে মসজিদ বানাবে। বলেছে তারা গরু নিয়ে হিন্দুদের রাম মন্দির, যেটা যে রাম মন্দির বানিয়েছে অযোধ্যায়, সেখানে গিয়ে তারা কুরবানি দিয়ে গরু খাবে। এগুলো বলেছে এই ককরোচ পার্টিরা। তাদের স্বপ্নটা দেখেছেন এটা আপনি? আপনার একটা অদ্ভুত তথ্য দেই। আসামের মানুষের কি আচ্ছা হেমন্ত বিশ্বাস শর্মার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক আছে? নাই। বাংলাদেশের মুসলমান তারা দেখতে পারে না কেন? কেন? কি কারণে? ওইটা তো তাদের দেশের ব্যাপার। ওইখানে তো প্রতিবাদ করা বহু নেতা আছে। বাংলাদেশের মতো না তো। যে হিন্দুদের আপনি নির্যাতন করবেন, কথা বলার পক্ষে কেউ থাকবে না। এই সোহেল রানা যেভাবে হিন্দুদের মারওয়ান বলছে, এটা যদি ভারতের কোনো অন্য নেতা মুসলমানদের এভাবে কথা বলে, সে প্রতিবাদের মুখোমুখি হইতো না? ভয়ংকর প্রতিবাদের মুখোমুখি হইতো। ব্যাখ্যা দিতে হইতো এই কথার। আপনি দেখেন আসামের মুসলমানের শেখ হাসিনার কি সমস্যা? এইবার আমাকে বুঝান। আমি তখন চেন্নাই থাকি। এটা আপনাকে আমি ৫ বছর আগের কথা বলতেছি। ৫ বছর আগে। আমার সাথে যিনি ছিলেন, তার বাড়ি নোয়াখালী। তিনি বিএনপি ঘরানার। কিন্তু রাজনীতিতে সক্রিয় না, সাপোর্টার। ভোট দেয় ধানের শীষে। জামাতও না, ধানের শীষে ভোট দেয়। তার সাথে আমার দেখা হয় চেন্নাইয়ে। আমরা একসাথে চেন্নাইয়ের একটি রাস্তায় হাঁটতেছি। তো বাই দা বাই আমাদের সাথে আরো বাংলাদেশীরা আসছে। পরিচয় হয়ে গেছে। আমরা কথা বলতেছি, এই টাইমে আসামের লোক আসে। কি বলেছে জানেন? আমার এই এটা আমি তেমন না যে এখন বলছি, আগেও বলেছি এটা আমি লিখেছিও। কথা বলার পর যখন শুনলো বাংলাদেশে, সে জিজ্ঞেস করলো, "কে কোন দল করে?" তো সবাই বলল, "সব বিএনপি।" ওইখানে সব অদ্ভুত ব্যাপার কাকতালীয়। ওইখানে সবগুলো বিএনপি। তো আমার কথা আর কেউ কিছু বলতেছে না। আমার কোনো কথা বলে না। তো আমার অর্ধেক লোকই আমাকে চিনে। এরা পরস্পর পরিচয় হলো তারা বিএনপি। লোকটা কি বলল জানেন? কয়, "তোমরা শেখ হাসিনা মেরে ফেলো না কেন?" ৫ বছর আগের কথা বলতেছি। আচ্ছা আসামের একটা মানুষের মগজে এটা কে ঢুকাইলো? আপনি আমাকে বলেন। মুসলমান সে। হ্যাঁ, সে আসলে মুসলমান। আ হ্যাঁ, আমি তার ছবি তুলে রেখেছি। সে ওইখানে আমাদের গ্রুপ ছবি আছে। আমি তুলে রেখেছি ইচ্ছা করে। ওই লোক বলতেছে যে, "শেখ হাসিনাকে মেরে ফেলো না কেন?" বলে ফেললো। এখন যারা আমাকে চিনে তারা মুখ চাওয়াচাওয়ি করতেছে। এটা কি বলল? চিন্তা করে দেখেন আপনি এই ঘৃণাটা কেমনে আসলো? শেখ হাসিনার প্রতি এই ঘৃণা কেন আসলো? তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, "আপনি কেন মেরে ফেলতে চান?" সে আমারে কি বলল? কয়, "সাইদিরে ফাঁসি দিতে গেছে।" আলাপ শুনছেন? ও আসামের মুসলমানের সমস্যা, নিজামী সাইদিরে ফাঁসি দিতে। আসামের মুসলমানের সমস্যা। কি বুঝলেন আপনি এটা? আপনি কল্পনা করতে পারেন? যে ধর্ম এইজন্য থেকে তো সাইদি আন্তর্জাতিক তাফসীরকারক। মানে ওই ইন্ডিয়া ওই তাহলে অঞ্চলটা আমিও তো তাহলে আন্তর্জাতিক তাফসীর কারক। আমার কথাও তো আপনি আসাম, না, না আমার কথা তো আসামে শুনে, কলকাতায় শুনে ত্রিপুরা, আমিও তাহলে আন্তর্জাতিক। আন্তর্জাতিক। ফরিদ ভাই আমি ২-৩ টা পয়েন্ট আনতে চাই। ভুলে যাচ্ছি। জি, প্লিজ। আপনি কয়েকজন খুব আপনাকে সবাই খুব চাচ্ছে, আপনার কথা শুনতে চায়, অনেক প্রশংসা জি, করছে।
তো একটা ককরোচ কারা এটা তো আমরা বুঝতেই পাচ্ছি, আপনি এটা জানতে চাইছিল। ও আরেকটা ককরোচ ইস্যু ওই যে আপনার এই সাতক্ষীরায় জামাতের এক এমপি মামুনুল কাণ্ডের মতো একটা কাণ্ড ঘটেছে, কোনো মন্তব্য করবেন নাকি? আসলে ওই জামাতি তৃতীয় শ্রেণীর এই লোকগুলো নিয়ে কথা কথা বলতে চাই না। এরা এত বেহায়া বেলাজ। প্রথমে বলল এটাই আইডা বানানো। তারপরে বলল তার দ্বিতীয় বউ। তারপরে আবার বউয়ের মুখোশ পইরা আইলো আরেকজন। সে আসে নাই, আরেকজনরে আনছে। যে লোক বিবৃতি দিল যে তার শ্বশুর, ওই লোক তার পোলার বয়সের চেয়েও কম। মানে একটা ধুলায় অন্ধকার। জামাতেরা লোকেরা এরা আমি বললাম তো, এরা নিজেরা যখন ছাত্র এই যে বলছি তো ছাত্র শিবিরের ছেলেটা যখন ধরা পড়লো একটা মেয়ে নিয়ে, ওই মেয়েটাকে অ্যাবর্শন করাইলো। তাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল। তার সাথে যৌন সম্পর্ক করেছিল। পরে জামাতের থিংক ট্যাঙ্কাররা কি বলল যে আল্লাহর নবী রাসূলেরা, নবীরা এবং সাহাবীরাও এগুলো করতো। আরেকজনের বউ পছন্দ হলে বলতো বউ দিয়ে দাও। এরা তো এরকম, এরা ধর্মকে ঢাল হিসেবে এরা এইখানে তার সহজ ব্যাপার। আরো কত দেখেন না বউ বানায় ফেলছে। যে মেয়ের বয়সই হলো ১৬-১৭ বছর, ভিডিও হইলো আরো ২-১ বছর আগের, তারা এই ২৩-২৬ সালে নাকি তারা বিয়ে করছে। মানে কিরকম মিথ্যুক? মিথ্যার তো একটা সীমা থাকা উচিত। তো ওই ব্যাপারে যদি বলি এরা যে চরিত্রহীন, এদের ধর্ম যে একটা লেবাস। আবার দেখবেন ওই নেতারই, ওই জামাত নেতা যে ধরা পড়েছে একটা মেয়ের সাথে, তারা ব্যক্তিগতভাবে কে কি করলো এটা আমার যায় আসে না। আমি কিন্তু সে তার সাথে কি করেছে যদি ওই মেয়ে ম্যাচিউরড হয়ে থাকে, তার সাথে মিউচুয়াল যদি তারা কিছু করে এই ব্যাপারে আমার কোনো কথাই নাই। কারণ তাদের ব্যাপার। কিন্তু প্রশ্ন হইলো তারা তো বড় লম্বা কথা বলে। তারা নারীদের সামনে দেখে না পর্দা দিয়ে কথা ভোট চায়। আপনি একটা দৃশ্য দেখবেন বের হইছে যে পর্দা দিয়ে ভোট চাইতেছে। মানে এত ভদ্রলোক। কিন্তু ওখানে আরেকজনের মামুনুল হক আরেকজন শহীদুলের বউ নিয়ে ঘুমায় পাঁচশো একে। এ আবার আরেকজনের নাতিরে নিয়ে শুয়ে থাকে। মানে অদ্ভুত ব্যাপার। না এরা ধর্মের ফরিদ ভাই, বাইরে। এখানে আমার একটা পয়েন্ট আছে। আমার পয়েন্টটা হলো, বাংলাদেশে যারা ওয়াজ করে এত তারা ধর্মকে আপনার এইখানে এস্টাবলিশ করতে চায়, হুম। এবং মামুনুলের নিজের ওয়াজ আমি নিজ কানে শুনেছি। মামুনুল যেই কাণ্ড করেছে, এই কাণ্ড করলে বুক পর্যন্ত পুঁতে মামুনুলকে মেরে ফেলা। ওই ইসলামের মেয়েটাও আইন। যেহেতু বিবাহিত, মামুনুল যাকে নিয়ে গিয়েছিল, এদেরকে বুক পর্যন্ত পুঁতে মেরে ফেলা হলো শাস্তি। আর জামাত যা করেছে, যে এই জামাতের এমপি, সেখানে মেয়েটা বোধহয় অবিবাহিত হলে তার অন্য শাস্তি, কিন্তু এই জামাতের এমপিটাকে কিন্তু বুক হ্যাঁ, হ্যাঁ। পর্যন্ত পুঁতে মেরে ফেলার কথা। তো জানে যারা স্যার। আপনার বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়, সেই জামাত হেফাজত, তারা যদি এইটা যদি ওদের উপর একটু কার্যকর করে দেখাতো, তাহলে তো আমরা বুঝতে পারতাম যে না, ওরা আপনি যেটা বললেন যে এরা প্রতারক না, এরা এরা সত্যি সত্যি অন্তরে যা সেটা চায়। কিন্তু আমরা তো সেটা দেখি না। আমরা যেটা দেখি, এরা সহজ সরল বাংলাদেশের মানুষকে আপনার অন্ধকারের দিকে টেনে নিয়ে যাওয়া, নাকি? হ্যাঁ, এবং তারা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে। এরা হলো জামাল ফিরে পাগলা। ডিমের হালি ৩ টায় বেচবে, ৫ টায় না। ৫ টায় কিনবে, ৩ টায় বেচবে। ইসলামের কথা বলবে, তাহলে শরিয়া আইন ওর উপরে কায়েম করে দেখাই দেখ। আপনি যেটা প্রস্তাব দিলেন আমি সমর্থন করলাম। জি। তারা এর উপরে আইন প্রয়োগ করে দেখাক, দেখি পারে কিনা তারা। কিন্তু ওই যারা ইসলাম দেখেন না এরা নিজেরা মাদ্রাসা বানায়। আচ্ছা, ডক্টর শফিকুরের কোন বাচ্চা মাদ্রাসায় পড়েছে? ওই আবু তাহের নাইফায়ের বা গোলাম আজমের পোলা মাদ্রাসায় গোলাম পড়েছে। কেউ আজমের তো পড়ে নাই আমি জানি। নিজামীর হ্যাঁ, ছেলেরা আমেরিকায় থাকে, কি সুন্দর ইংরেজি বলে। মানে হ্যাঁ, সে সে হলো মডার্ন। তাহলে এরা তো মাদ্রাসায় পড়ে নাই। তো এরা ভন্ডামি করে। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে। কারণ ভন্ডদের শেষ আশ্রয় হচ্ছে ধর্ম। এটা আমি বলি নাই। এটা বলেছে ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছেন যে, ভন্ডদের শেষ স্থল হলো ধর্ম। আর লেনিন মার্কস এরা তো বলেই গেছেন যে বামপন্থীরা এখন এদের সাথে এত প্রীতি, তাদের যে পীর আনে পীর দস্তুর, তাদের বামপন্থীদের যে নবী রাসূল লেনিন মার্কস কি বলে গেছে? ধর্মকে কেউ বলেছে আফিম, কেউ বলেছে এগুলো ধর্ম হলো রাজনৈতিক হাতিয়ার, এগুলো বলে গেছে। কিন্তু এগুলো তারা এখন ভুলে গেছে। কারণ আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশে একটা জিনিস আমি দেখেছি, আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে, শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে, ভারত বিরোধিতা করতে গিয়ে প্রতিপক্ষ শত্রুর সাথে হাত মেলায়। এটা অসম্ভব। মানে টোটালি ১৮০ ডিগ্রি উল্টো মতের মানুষের সাথে মিলে। এটা কি করে সম্ভব? কখন আমার সাথে আওয়ামী লীগের নেতাদের বিরোধ হলে বলি কি আমি আমি জামাতের সাথে গিয়ে আমি গাইঠা বিরিত করতে যাব? সম্ভব? তার সাথে আমার দ্বন্দ্ব হইলেই কি, আপনার সাথে আমার দ্বন্দ্ব হইলেই কি আপনি জামাত শিবির বা যারা পাকিস্তানের পক্ষে তাদের পক্ষে আপনি তাদের সাথে গিয়ে আমার বিরোধিতা করতে পারবেন? কখনোই করবেন না। করতে পারেন না। এটা আপনার আদর্শ আপনার সাথে যায় না, আমার সাথে যায় না, আমরা যাবো না। কিন্তু এরা করতেছে। আর জামাত তো ধর্মকে আসলে তারা জানে ধর্মকে তারা টোটালি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কারণ জামাতকে এই মওদুদি ফেতরা এটাকে ফেতনা হিসেবে ঘোষণা করেছে। হেফাজতের আমির কি বলেছিল যে ইহুদি নাসারা, মানে যদিও তার সাথে আমি একমত না, তার ওই ইহুদি শব্দের সাথে আমি একমত না। বলছে যে ইহুদি নাসারা কাদিয়ানির চাইতে জামাতি ফেতনা ক্ষতিকর। এটা জামাতি তো ফেতনা ছিল তো আমার ছোটবেলায়, আমি দেখেছি কওমি মাদ্রাসার মৌলবীরা এই জামাতের মওদুদির বই নিয়ে নিয়ে ঘুরতো, এবং এরা কত ক্রম মানে কত ভাবে কাফের এইটা হুম, প্রচার করতো।
হ্যাঁ, এখনো আছে। এখনো প্রকাশ্যে বলে জামাতিরা কাফের, মওদুদিবাদীরা কাফের। আফগানিস্তানে তো জামাত ইসলাম নিষিদ্ধ। এটা কয়জন জানে বাংলাদেশের? আমিও তো আফগানিস্তানে জানতাম না, বলেন তো একটু। হ্যাঁ, নিষিদ্ধ। হ্যাঁ, আফগানিস্তানে জামাত ইসলাম নিষিদ্ধ। সরাসরি তারা নিষিদ্ধ। মওদুদিবাদ নিষিদ্ধ সেখানে। ওই বই আফগানিস্তান কিছু বই নিষিদ্ধ করেছে। তার মধ্যে ওখানে তসলিমার বই নিষিদ্ধ করে নাই। মওদুদির বই নিষিদ্ধ করে। আফগানিস্তান আপনি তো আফগানিস্তানের মওদুদির বই পড়ে দেখান তো দেখি পারেন কিনা? পারবেন না। আপনাকে মেরে ফেলবে। নাই, মওদুদিবাদ ওখানে নিষিদ্ধ। রাষ্ট্রীয়ভাবে আফগানিস্তান নিষিদ্ধ করে দিয়েছে। ওই যে আফগান যে আমিরাত, ইসলামী আমিরাত, তাদের দেশে তাদের সরকারের নাম তো ইসলামী আমিরাত, তাই না? তো তারা নিষিদ্ধ করে দিয়েছে। আর এই যে একটা প্রশ্ন এখানে কেউ সংক্ষিপ্তভাবে করেছে যে ককরোচ পার্টি আসলে কারা? ককরোচ পার্টি হচ্ছে আসলে যারা এন্টি ইন্ডিয়ান, এক কথায় যদি বলি। এবার একটু ব্যাখ্যা করি। আচ্ছা। যারা বিভ্রান্ত বাম, কিছু উগ্রবাদী মুসলমান, কিছু ক্ষমতার থেকে পতিত, যারা জীবনেও ক্ষমতায় যেতে পারবে না, যারা ডিপ স্টেটের পয়সা খাচ্ছে, যারা পাকিস্তান পেয়ারা, এদের কিন্তু আফগানিস্তান পেয়ারাই দেখবেন না। আফগানিস্তানে অপারেশন সিন্দুরে কেন হামলা করলো এটা কৈফিয়ত চাইছে কলকাতার বামেরা মিছিল করে কেন হামলা করলো, কিন্তু আফগানিস্তানে যে পাকিস্তান হামলা করে বৃদ্ধ সহ শিশু মারলো এই ব্যাপারে বামেরা কথা বলে নাই কোনোদিন, বলবেও না। এরা হচ্ছে আমি বলেছি তো, ভারতের জন্য হুমকি কিন্তু বাংলাদেশ না, ভারতের জন্য আমার গবেষণা, আমার তো একটা বই লিখতেছি, বইটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে এই জন্য সময় লাগবে আরো, তো কয়েক খণ্ড হবে। সেখানে আমি কিন্তু লিখেছি যে ভারতের দুশ্মনে ওখানে কিন্তু আমি পাকিস্তানের নাম লিখি নাই, বাংলাদেশের নাম তো লেখার প্রশ্নই আসে না। আমি ওখানে লিখি নাই, আমি বলেছি ভারতের ১ নম্বর দুশ্মন হচ্ছে ভারতের ভিতরে থাকা যারা বামপন্থী, তারা তারা ভারতের দুশ্মন, সকলে নয় অধিকাংশ। আবারও বলি, আমি যেটা বলতেছি বামপন্থীরা বলছি মানে ১০০% বামপন্থী ভারত বিরোধী তা কিন্তু বলি নাই। ভারতের অধিকাংশ মুসলমান ভারত বিরোধী। এটা যদি এই ব্যাপারে কারো বিতর্ক থাকতে পারে, আমি দায়িত্ব নিয়ে বললাম। আমি ১৭টা দেশের মুসলমানের সাক্ষাৎকার নিয়েছি। প্রত্যেকটা মুসলমান তাদের হৃদয় হচ্ছে পাকিস্তান। তারা স্বপ্ন দেখে ভারতকে তারা পাকিস্তান বানাবে। এমনকি অনেকেই বলে না, এই যে যেমন কয়দিন আগে একজন বলল, ভারতের কোন নেতা যেন বলে ফেলেছে নাকি কে যেন বলল, কোন ব্যক্তি, যে আমরা ভারতে যাই নাই কারণ আমরা পাকিস্তান যাই নাই, আমরা ভারতকে ভালোবাসি। মিথ্যা কথা। তারা পাকিস্তান এইজন্য যায় নাই যে ভারতকে তারা পাকিস্তান বানাবে। এবং এখনো সেটা বিশ্বাস করে। এমন না যে ৪৭ এ বলেছে শেষ। নো, নো। এখনো বলে। আমি আমাকে যদি আমি তাদের লাইভ আনতে পারবো। সে এসে বলবে আপনাকে। তারা এটা বিশ্বাস করে যে তারা ভারতকে পাকিস্তান বানাবে। এই স্বপ্নে তারা ভারতে থেকে গেছে। আপনি আমাকে বলেন উত্তরপ্রদেশের যে সকল মুসলমানেরা পাকিস্তান চেয়েছিল, কত হুম। পার্সেন্ট পাকিস্তানে গিয়েছিল? মাত্র ৪%। আচ্ছা। উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের প্রায় ৮৫ থেকে ৯০ লাখ ছিল তখন মুসলমান। আমার এক্সাক্ট ফিগার মনে নাই, কিন্তু এর মধ্যে ৮৫ থেকে ৯০ লাখ। আপনি আমাকে বলেন তো, সেই ৮৫ থেকে ৯০ লাখ মুসলমানের মধ্যে কয়জন গিয়েছিল পাকিস্তানে? বলতে পারবেন সংখ্যা? মাত্র ৪ লাখ। ওই ৪ লাখের মধ্যে আবার ২০, ২৫, ৫০ হাজার ফেরত আসছে। তার মানে কত পার্সেন্ট গেল? এই মুসলমানগুলো তো এখানেই থেকে গেছে যাদের স্বপ্নে, নয়নে, শয়নে, স্বপনে যারা দেখতো পাকিস্তান বানাবে এবং পাকিস্তান বানিয়েছে। তারপর তারা যায়নি। এবং সেখানে শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, জ্ঞানী, পণ্ডিত সব। ১৯৪৭ সালে যখন দেখলো পাকিস্তান হয়ে গেল, যারা মুসলিম লীগ ছিল, লড়কে লেঙ্গে পাকিস্তান, হাত মে বিড়ি, মুঁহ মে পান এই স্লোগান দিতে রেল লাইনে, মাঠে ঘাটে স্লোগান দিতে তারা ৪৭ সালের ১৫ই আগস্টের পরে এরা কি করেছে জানেন? কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছে আর কংগ্রেসে। এটা হিস্ট্রিক্যালি সত্য। এটা ঐতিহাসিক সত্য। ওই লোকগুলো কোথায় গেল? যারা যারা স্লোগান দিল, হাত মে বিড়ি, মুঁহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। এই মানুষগুলো এখন কোথায়? তারা কোন দলে গিয়েছিল? কংগ্রেসে আর বামপন্থী রাজনীতিতে গিয়েছিল। ২৪ ঘন্টার মধ্যে ওই লোকগুলো কংগ্রেস হয়ে গেল, বামপন্থী হলো। আলী ব্রাদার, এরা কারা? যারা খিলাফত চেয়েছিল, তারা কোথায়? খিলাফতের এই ২ আলী ব্রাদার ছিল করমচাঁদ গান্ধীর রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড সারাদিন থাকতো। তো তারা খিলাফত চাওয়ার লোক কিভাবে ভারত চায়? তারা তো পাকিস্তানের সাথে বড় কিছু চেয়েছে। এমনকি এই আলী ব্রাদার খিলাফত চাওয়ার জন্য তুরস্কে লং মার্চ করেছিল। আপনি জানেন তাদের কি অপমান? ৫০,০০০। যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, যখন তুরস্কের খিলাফত ভেঙে যায়, ভারতের ৫০ নাকি ৬০,০০০ মুসলমান তারা লং মার্চ করেছিল তুরস্কে যাওয়ার জন্য। ঘেঁটি ধরে তুরস্কের লোকজন বিদায় করে দিয়েছে। তোরা কে বে? তো আমরা এলাম তুর্কি, তোরা ভারতীয়রা এখানে কেন? আমরা খিলাফত তো তোরা কে খিলাফত রক্ষা করার জন্য? অথচ খিলাফত কে ভেঙেছে? খিলাফত ভেঙেছে ইরানীরা। এই যে আজকে, তখন তো তারা পারস্য। এই যে ইরানের জন্য হাই হোসেন করতেছে। এই ইরানীরা তুরস্কের খিলাফত ভেঙেছে। এই আজকের ফিলিস্তিনি যার জন্য বাংলাদেশের মানুষ জান প্রাণ,
এই ফিলিস্তিনিরা খেলাফত ভেঙেছে, তুরস্ককে টুকরো টুকরো করেছে। এই যে সৌদি আরবের জন্য এত চিকরি করে মক্কা মদিনা, তখন তো নজদার হেজাজ, তখন তো সৌদি আরব নাম না, হুম, এরাই খেলাফত। তাহলে দেখেন কে কে ভেঙেছে? ইরান, ইরান, তারপর আপনার ফিলিস্তিনিরা, তারপর সৌদি আরবরা। হ্যাঁ, আরবরা। সৌদি আরব। তখন তো আরব, তখন তো এরা ভাঙে নাই, তখন তো এদের নাম আরব, সব আরব। এই হুম। সব আরব, এই জর্ডান, কুয়েত, কাতারের সব মিলে তুরস্ককে ভেঙে টুকরো টুকরো করেছে। ওইখানে কি বিএজিপি গিয়েছিল? ওইখানে তো তসলিমা নাসরিন গিয়েছিল? এই তুরস্কের খিলাফত ভাঙার জন্য কি আপনি গিয়েছিলেন? আমি গিয়েছিলাম? কারা গিয়েছিল? এই মুসলমানরা ভেঙেছে। কিন্তু ভারতের এই, তখন তো ভারতবর্ষ, তখন তো আর ভাঙে নাই। এই ভারতবর্ষের কিছু বেকুব মুসলমান, সম্ভবত সেটা মানে ৫০ থেকে ৬০, এক্সাক্ট ফিগার মনে নাই। এরা লং মার্চ করলো খিলাফত রক্ষা করো। কিরকম হাস্যকর! যে সেই লোকগুলো কোথায় গেল? সেই লোকগুলো সব ভারতে রয়েছে। তো তারা কারা? তো এইখানে এই ভারতের সূত্র আমি লিখেছি যে ভারতের সূত্র হচ্ছে অধিকাংশ বামপন্থী, অধিকাংশ মুসলমান। বলছি না সবাই। ভারতে বহু মুসলমান আছে, তারা বন্দে মাতরম গীত গাইতেছে। যারা মনে করে যে ভারত তার ভূমি, পাকিস্তান তার ভূমি নয়। অনেক মুসলমানও আছে। কিন্তু সংখ্যা এরা কম। আপনার একটা উদাহরণ দেই। ভারতের যত জঙ্গি ছিল, সন্ত্রাসী ছিল, যাদের জেল হয়েছিল, ফাঁসি হয়েছিল, মানে পরে মারা গেছে বা জেলে মারা গেছে বা ফাঁসি দিয়েছে। আপনি জানেন তাদের জানাজায় কত লোক হয়েছিল? এই যে কয়দিন আগে উত্তরপ্রদেশের মুক্তার আনসারী নাকি কি যেন একটাকে মেরে ফেললো, যোগী সরকার তাকে এনকাউন্টারে মারলো। আপনি কি জানেন তার লাশ কি করেছে? তার লাশকে কেমিক্যাল দিয়ে রেখে দিয়েছে যাতে লাশ নষ্ট না হয়। এই লাশ নিয়ে মিছিল করবে। আপনাকে বলে দিলাম। এর আগেও বলেছি আমি। লিখেছি। এই যে আজকে আপনাকে আবার আপনার চ্যানেলের মাধ্যমে জানালাম। ওই লাশ, ওই মুক্তার আনসারী, ওই জঙ্গি সন্ত্রাসীর ওই লাশ তারা কেমিক্যাল দিয়ে রেখে দিয়েছে। ওই লাশ তারা তুলবে যখন যোগী সরকার না থাকবে। এদের প্ল্যান দেখেন, এটা কেউ কল্পনা করতে পারেন? এটা আমাকে উত্তরপ্রদেশে তার বাড়ির আশেপাশের লোক আমাকে বলেছে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে এটা জানিয়ে দিলাম ভারতীয়দের এবং বাংলাদেশের মুসলমানদের জানিয়ে রাখলাম যে মানুষের চিন্তা কোন দিকে। তাহলে এরা কারা? সন্ত্রাসী আর মিছিলের। আপনি জানেন আর জানা যায় কত লোক হয়েছে? আপনি বলেন তো এপিজে আবুল কালাম ভারতের প্রেসিডেন্ট। একজন প্রেসিডেন্টের জানা যায় কত লোক হওয়া উচিত? কমপক্ষে। আমি জানি না, ফরিদ ভাই একটু বলেন না নাম্বারগুলা, যে সাথে বলেন আমাদেরকে। কাশ্মীরের মুসলমানদের জানা যায় ১০ লক্ষ, ১২ লক্ষ, ১৫ লক্ষ লোক হয়েছিল। উত্তরপ্রদেশের সন্ত্রাসীদের জানা যায় ১০ থেকে ২০ লক্ষ লোকের জানাজা হয়। নরমাল একটা লোক, নরমাল একটা সন্ত্রাসী মানে খুন করছে, জেল হয়ে গেছে, তার জানাজাতে ২ লাখ লোক হয়েছে। ওই যে একটা নাপিত একটা মুসলমান একটা হিন্দুর ঘরে ঢুকে তার বাচ্চাকে বউকে মেরে ফেলেছিল। আপনি জানেন তার জানাজায় কত লোক হয়েছে? ২ লক্ষ লোক হয়েছে। সব গ্রামের মুসলমান আসছে। কিন্তু যখন জিজ্ঞেস করে, যখন তদন্তে গেছিল, কয় আমরা চিনি না। কয় এর সাথে ইসলামের কি সম্পর্ক? জানাজার কি সম্পর্ক? তখন গেলা কেন? লক্ষ। কিন্তু আবুল কালাম, এপিজে আবুল কালামের জানাজায় কত হয়েছে জানেন? ৫,০০০ লোক। কত? আর আমি শেখ ৫,০০০ লোক। তাও এই ৫,০০০ এর মধ্যে ৪,৫০০ হলো হিন্দু। আপনি কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? আর আমারে যে নাস্তিক বলে, আমি মরলেও তো এখন ৫,০০০ এর চেয়ে বেশি লোক হবে। আই এম নোবডি। আপনি আপনি আমরা তো মৃত্যু অবধারিত, মারা যাবোই। আপনার জানাজাতে মিনিমাম ২০,০০০ লোক, ৫০,০০০ লোক হবে মিনিমাম। মানে সরকার যেটাই থাক, মিনিমাম ৫০,০০০ লোক হবে আপনার জানাজা। আমারে যে মানুষ নাস্তিক বলে, মুরতাদ বলে, কাফের বলে, মনে যা চায় তাই বলে। ঠিক আছে? ইহুদি বলে, যা চায়। আমার জানাজা মিনিমাম এখন ৫,০০০ লোক হবে। আর না আবুল না, কালাম বেশি হবে। আপনি এখন অনেক জনপ্রিয়, বিশেষ দেখেন, করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের কাছে আপনি যেভাবে এসছেন জি। এবং আপনি যেভাবে কানেক্টেড হয়েছেন, আমরা কিন্তু সেটা পাচ্ছি না। আমি খুব এই জন্য আপনাকে আসলে না, অভিনন্দন জানাই। আপনার এই টেস্টিমোনিয়াল আমার জন্যে আমার অনুপ্রেরণা, আরো অনুপ্রেরণা যোগাবে। আমাকে শক্তি, সাহস সঞ্চয় করব আপনার এই কথায়। আপনি ঠিকই বলেছেন। কিন্তু আপনি দেখেন এপিজে আবুল কালামের জানাজায় ৫,০০০ লোক। আপনি দেখেন সেই ভিডিওগুলো আছে তো, এটা তো এমন না যে আমি বানিয়ে বলতেছি। আপনি সব ভিডিও পাবেন। আমি আপনাকে যেগুলো বললাম, যেটা ৪৭ সালে কথা বললাম, সেগুলো ভিডিও নাই। কিন্তু আমি যে এই যে জঙ্গিদের জানাজা, সন্ত্রাসীদের জানাজা কথা বললাম। আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দেই। কাসাব, কাসাবের মতো জঙ্গির জন্য ২০০ ভারতীয় বিখ্যাত ব্যক্তিরা সাইন করছে তার জন্য ফাঁসি না হয়। যার জন্য শত কয়েক শত লোক মারা গেল এই ভারতে। ২০০ কারা? এখানে তো অনেক হিন্দু আছে আমি ধারণা করি। এখানে হিন্দু আছে, মুসলমান আছে। অদ্ভুত ব্যাপার। এখানে সব বামপন্থী এবং মুসলমান স্বাক্ষর করেছে তার জন্য। এমন বিখ্যাত, এখানে আপনার আমার প্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ পর্যন্ত আছে। কল্পনা করতে পারেন? কিংবদন্তি অভিনেতা, সে এখানে স্বাক্ষর করেছে। ভারতের বিখ্যাত বামপন্থীরা স্বাক্ষর করেছে। কিন্তু এবার আপনাকে বলি, মুফতি মাসুদ যে জেল কাটলো ৮ মাস। একটা লোক টু শব্দটি করেছে। একটা জঙ্গির জন্য ২০০ লোক সাইন করেছে তার জন্য ফাঁসি না হয়। মুফতি মাসুদ জেল খেটেছে ৮ মাস। কেউ টু শব্দটি করে নাই। পরে যাই হোক একটা পক্ষ তাকে ছাড়িয়ে নিয়েছে, জামিন করিয়েছে। কথা বলতে এই যে আপনি দেখেন তসলিমা নাসরিনের কি অপরাধ? তাকে যে কলকাতায় এতদিন ১৮ বছর আসতে দেয় নাই। সে বামপন্থীদের পৃথিবীতে
একটা মাত্র লেখক, আমি তো তসলিমা নাসরিনের বই তন্ন তন্ন আপার বই আমি তন্ন তন্ন করে খুঁজেছি যে সমাজতন্ত্রের সমালোচনা করেছে কিনা, কমিউনিস্টদের সমালোচনা করেছে কিনা। কারণ আমি তসলিমা নাসরিনের বই বিলি করতাম। আমাকে কমরেড কমরেড আমাদের দৌলতুজ্জামান স্যার, আমাদের জামালপুরের বিখ্যাত বামপন্থী ব্যক্তি, বিখ্যাত প্রগ্রেসিভ মানুষ, তিনি আমাকে, বামপন্থীরা কিন্তু তসলিমার সমালোচনা করতো, আপনি জানেন 90 দশকে কি বলতো আমার জানেন? যখন তার লজ্জা বই বলে যে এই বাংলাদেশে না এই মৌলবাদ স্প্রেড করতেছে তসলিমা নাসরিন, ঠিক এখন যেমন বলে মৌলবাদ স্প্রেড করেছে শেখ হাসিনা, বামপন্থীরা বলে একই বামপন্থী, ওই লোকগুলোই বলে। তখন তো আমি বয়সে তরুণ ছিলাম, মেনে নিয়েছি, বুঝি না, আমি বলছি উস্তাদে বলছে ঠিকই বলছে। কিন্তু আবার কিছু কিছু কমরেড আমাকে তসলিমা, ওই যে কমরেড দৌলতুজ্জামান, আরজ আলী মাতাব্বরের বই, তারপরে আপনার বামপন্থীদের কিছু বই, তারপর ম্যাক্সিম গোর্কির কিছু বই, সাথে তসলিমা নাসরিনের বই দিত পড়াইতে, আমি মানুষকে দিতাম। তো তসলিমা আপার বই আমি খুঁজে দেখতাম যেখানে মার্কসিজমের বিরুদ্ধে বলছে কিনা বা সমাজতান্ত্রিক নেতা, আমি তার অন্তত অর্ধেক বই, তার যত বই আছে অর্ধেক বই আমি পড়েছি, ইচ্ছা থাকুক আর না থাকুক পড়তে হয়েছে। ঠিক আছে, তার বই আমি কোনোদিনই পাই নাই যে সমাজতন্ত্রের সমালোচনা করেছেন বা কোনো কমিউনিস্ট নেতা সমালোচনা করেছেন। কিন্তু বাংলাদেশের সব কমিউনিস্ট, ভারতের সব কমিউনিস্ট তার বিরুদ্ধে কেন? সে তো কোনোদিনই সমালোচনা করে নাই। আমি তার জীবনে শুনি নাই মার্কস নিয়ে তার বইয়ে মার্কস শব্দ আছে কিনা আমার সন্দেহ আছে, আমি পাই নাই এখনো। লেনিনের সমালোচনা করে নাই, চে গুয়েভারের সমালোচনা করে নাই, কোন কমরেডের সমালোচনা করে, সমাজতান্ত্রিক রাজনীতির সমালোচনা করে নাই। কিন্তু তসলিমা নাসরিনের বিরুদ্ধে কেন বামপন্থীরা থাকলো? আমার এটা বোধে আসে না। মানে এটা কি ধরনের? তার মানে এরা কি তোষণ করেছে? সেই জন্যই বলেছি, ভারতের প্রধান শত্রু আমি লিখেছি, ভারতের বামপন্থী রাজনৈতিক শক্তি হলো ভারতের ১ নম্বর শত্রু। ২য় নম্বর শত্রু হচ্ছে ভারতের ভিতরে। ফরিদ ভাই, আমি এটার একটা কারণ কিন্তু বলেছি অলরেডি। আপনি যেটা বললেন কেন তসলিমা নাসরিনের কল্লা চায়, এইটাও কিন্তু দেখেন ওই পাকিস্তান প্রীতি এবং হ্যাঁ, পাকিস্তানের পরাজয়ের আপনার হুম, প্রতিশোধ নিয়ে। আপনি দেখবেন, আমি এক্সাক্টলি। আসাদ নূরের কাছে শুনেছি ওই যে দ্রিকের যে শহীদ আছে না, জি, তসলিমা নাসরিন, আসাদ নূর তো এখন করে না, ওরা কিছুটা ইসলামের সমালোচনা করে। একজন বিশ্বাসী মুসলমান হিসাবে আমার মাঝে মধ্যে ওটা নিয়ে আমার একটু সমস্যা হয়, কিন্তু দেখেন জি, থাকতেই পারে। জি। এই শহীদ নাকি আল্লাহ নবী রাসূল সবাইকে গালি দেয়। এই দ্রিকের শহীদ যে ওই যে ছবি তোলা, ওই যে সত্যি ভণ্ডামি করে। বলেছে, হ্যাঁ, সত্যি বলেছে আসাদ। তো তাহলে শহীদের কল্লা কেন চায় না কেউ? আরেকটু অথচ উদাহরণ দেই। দেখেন জি বলুন। অধ্যাপক জাফর ইকবাল উনি বারবার বলছে, আমি ওনার কণ্ঠে মানে ওনার কথা শুনেছি যে আমি, কেউ দেখাতে পারবে না কোন লেখায় উনি ইসলামের সমালোচনা করেছে, কোন জায়গায় উনি কিচ্ছু করে না, কিন্তু ওনার গর্দানে উঠে গেছে কিন্তু হ্যাঁ, গর্দানটা হ্যাঁ, কাটার জন্য। হ্যাঁ, 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 কিন্তু সেম কেস। ব্রিকের শহীদ দেখেন ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছে, তার গর্দান কিন্তু কেউ কাটছে না। আমি আরেকটা উদাহরণ। দৃঢ়ভাবে বিশ্বাস করি তসলিমা নাসরিন যদি জামাতকে কোনো না কোনো ভাবে সমর্থন করে, তাইলে আর বাংলাদেশের কিছু। কোনো বাপের পুত নাই তসলিমা নাসরিনের গায়ে হাত দেয়। কালকে শুধু উনি বঙ্গবন্ধুর সমালোচনা করবে ৫ লাইনে, আর মুক্তিযুদ্ধ নিয়ে ১০ লাইনের একটা প্যারাগ্রাফ লিখবে। কালকেই তসলিমা নাসরিন বাংলাদেশে চলে যাবে। বাংলাদেশে করেনি? চলে ঢাকা শহরে সে ওই ব্রিকের জি, শহীদের মতো ঘুরে বেড়াতে পারবে, কেউ হ্যাঁ, কিন্তু তার গর্দান কাটতে আসবে আরেকটা না। উদাহরণ দেই। ফরহাদ মাজাহার, বিবি খাদিজা ফরহাদ নামে যে কবি, মজারের গর্দানটা কেন কাটা হয় না? হ্যাঁ, ফরহাদ এবং মজার অদ্ভুত। তো নবী নিয়ে কটূক্তি করেছে, তার কবিতায় আছে, সব জায়গায় আছে। হ্যাঁ, খোয়াবনামা, খাদিজা নিয়ে কবিতা লিখেছে। হ্যাঁ, না, 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 আরে কি? আরে খাদিজা খোয়াবনামা। নিয়েও কটূক্তি করেছে সে, হ্যাঁ, আরে তার আমি কবিতার নাম পড়েছি। হয়তো ভুলে গেলাম। তার কবিতার নাম ভুলে গেছি। খোয়াবনামা না। আরেকটা জিনিস বলি। এই যে এখন আমি যদি এখানে দেখেন, এই যে আমি ওইখানে ওটা বুঝতে পারি নাই বাঁশি। আমার ওখানে কিন্তু ফুল আর বাঁশি আছে। কারণ আমি ফুল ভালোবাসি। বাঁশির সুর আমাকে তৃপ্তি দেয়। আমি যখন খুব মনোবেদনায় ভুগি, কষ্টে ভুগি, মনোবেদনায়, এমনকি অসুস্থ, যখন আমার তীব্র মানে আমার যখন মাঝে, মাঝে অসুস্থ হয়ে যায়, বাঁশি শুনলে আমার মানে বাঁশি যে একটা থেরাপি, এটা আমার কাছে মনে হয়েছে আরকি। আমি জানি এটা আমি সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে পারব না। তো না, ফুল এটা আমি থেরাপি ভালোবাসি। কাজ করে, জি, সায়েন্টিফিক বাঁশি আছে। আমার কাজ করে। আমি তামিলের দক্ষিণের মানে ভারতের দক্ষিণের একজন বাঁশি বংশীবাদকের ওই বাঁশিটা যখন শুনি, আমার ব্যথা কমে যায়, আমার ঘুম আসে। ব্যথা কমে যায়, আমার জন্য ওষুধে কাজ করে না। আমি দেখেছি থেরাপি কাজ করে। তো এইজন্য আমি বাঁশি রাখি। কিন্তু এটা বুঝে না, বুঝলে কিন্তু সমালোচনা করত। আচ্ছা, আমি যদি এখন এইখানে জ্ঞানের দেবী, জলের দেবী, নদীর দেবী সরস্বতীর মূর্তি রাখি, আর এই অথবা আমি যদি এখানে হিন্দুদের ভগবান শিবের মূর্তি রাখি, অথবা ভগবান রামের মূর্তি রাখি, কিরকম সমালোচনা করবে আমার? আপনার চ্যানেল গায়েব করে দিবে। আপনারও সমালোচনা, এই লোকেরা কেন আনছেন? কিন্তু আপনি দেখেন তো ফ্রড মাজাহারের পিছনে দেবী সরস্বতীর মূর্তি নাই? সে পিছনে অনেক রাখে। কিছু আছে তো দেখলাম। হ্যাঁ, ফরহাদ মজার তো জুতোর ওগুলা আছে। নিয়ে ঘুরে বেড়ায়। আপনার সমালোচনা কেউ করে না। কারণ কি? ওই যে যেটা বললেন। কারণ ফ্রড মাজাহার মুক্তিযুদ্ধ বিরোধী, ফ্রড মাজাহার ভারত বিরোধী, ফ্রড মাজাহার হিন্দু বিরোধী, ফ্রড মাজাহার শেখ হাসিনা বিরোধী, ফ্রড মাজাহার জয় বাংলা শব্দ বিরোধী। তার জন্য তারা কেউ কিছু বলবে না। আপনি আরেকটা জিনিস দেখাই। গণজাগরণ মঞ্চে
আমি কিন্তু আত্মগোপনে চলে গেছি, অন্যান্য কারণ আছে। রাজনৈতিক কারণটা গণজাগরণ মঞ্চ করা। কারণ গণজাগরণ মঞ্চ প্রকাশ্যে আমরা ফাঁসি চেয়েছি, আমাকে ছাড়বে না। কিন্তু আমাকে কয়জনে চিনে? আর হলো ধর্মীয় কারণ, যে উগ্রবাদীরা মেরে ফেলবে। আর তারপর আমি ৫ আগস্টের আগেও আমি বলেছি, শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পক্ষে বলেছি এবং তথাকথিত ওই আন্দোলনকে আমি বলেছি এটা একটা হলো শিবিরের আন্দোলন। আমি বলেছি যে এটা গণ অধিকার পরিষদকে আমি বলতাম অধিকার পরিষদ। আমি বলছি এটা শিবিরের আন্দোলন। শিবিরের মেস থেকে পরিচালিত হয়। সেজন্য আমাকে আত্মগোপনে যেতে হয়েছে। আর হলো রাজনৈতিক কারণ হলো গণজাগরণ মঞ্চ। কিন্তু লস আমাকে তো কেউ চিনত না। আমার ছবি হয়তো ইমরান সরকারের পাশে ছোট্ট একটা ছবি দেখা যাইতে পারে আশেপাশে বা তার সাথে ঘুরেছি। মুষ্টিমেয় লোকে জানে বা যারা কাছের লোক তারা জানে। লাকি যে কমরেড লাকি, তারপর এই যে বসু, তাদের ছবি নাই। কমরেড কাফি বক্তব্য দেয় নাই। সলিমুল্লাহ খান হেফাজতের বিরুদ্ধে গিয়ে গণজাগরণ মঞ্চের পক্ষে কথা বলেনি। তাদের তো কিছু হয় না। কিন্তু আওয়ামী লীগের একটা কর্মী তো ঘরে থাকতে পারে না। আওয়ামী লীগের একটা কর্মী সে ঘরে থাকতে পারে না। ফরিদ ভাই, এখানে আমি আরেকটা কথা বলেছি, একমত হবেন কিনা জানি না। আসলে এই তসলিমা নাসরিন নিধন আর আওয়ামী লীগ নিধন ওদের একই প্রোগ্রাম। আওয়ামী লীগের কোনো একটা ছেলে যদি হ্যাঁ, তসলিমা নাসরিনের গর্দান কাটার পরে যদি জানে যে এটা আওয়ামী লীগ, ওরা কিন্তু ওই ছেলেটারও কিন্তু গর্দান ইয়েস, কাটবে, কোনো পুরস্কার এক্সাক্ট। দিবে না। হ্যাঁ, চমৎকার বলছেন যে কেউ যদি আওয়ামী লীগের ভিতরেও তো কট্টর মুসলমান আছে, তারা পেলে তো সিনাসিনে মেরে ফেলবে। কিন্তু ওরা জামাতারা তারা মেরে ফেলবে। সেজন্য তো বললাম। কারণ কারণ ওই আওয়ামী লীগের না, কর্মীটা আওয়ামী কিন্তু লীগ। বিপরীতে দেখেন, জামাত কিন্তু তাদের নাস্তিক গুলাতে বুকে আগলে রাখে। বাংলাদেশে তসলিমা নাসরিন থাকতে পারে না, বদরুদ্দিন উমর একই নাস্তিক হয়ে কিন্তু সসম্মানে আপনার তসলিমা মানে নাসরিন আরামে জীবন যাপন করেছে। তসলিমা নাসরিন কোনোদিনই বলে নাই। বাংলাদেশে শহীদুল, যে বাংলাদেশ চায় না, দ্রিকের শহীদ, সে আরামে জীবন যাপন করছে। কিন্তু একই তসলিমা নাসরিন একই ঘরানার নাস্তিক কিন্তু বাংলাদেশে থাকতে পারছে না। না, না, আমি যে উদাহরণ দিলাম তো যে লাকিরে কেউ কিছু বলতেছে না। বসুরে ৫,০০০ ভোট দিছে জামাতার উল্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা নিয়ে আবার গল্প করে। কেন? ওই চক্রবর্তী যে আছে বরিশালের, যে গরুর মাংস খাওয়ায় চক্রবর্তী হয়ে, সে গণজাগরণ মঞ্চে ভাষণ দেয় নাই। তারে তো জামাত একটা থাপড়া দিল না কোনোদিন। কোনোদিন লাকিরে তো একটা চটকানা দিল না। আমি তার মানে এই না যে তাদেরকেও চটকানা দিলে আমি চাই না। কারণ নারীদের আমি শ্রদ্ধা করি। কালকেও আমাকে ৪-৫ জন নারীর কথা বলছে, এদের নিয়ে সমালোচনা করে যেন আমি ভিডিওতে কথা বলি। আমি স্ট্রেইট না করে দিয়েছি যে আমি কোন নারীর সমালোচনা করব না। কোন নারীর ব্যক্তিগত বিষয়ে আমি সমালোচনা করব না। এমন সে দুশমন হইলেও না। সুতরাং আবার কেউ ভুল বুঝবেন না দয়া করে। এদেরকে কি জামাত একটা ফুল দিয়ে ঢেল দিয়েছে? কিন্তু ওই গণজাগরণ ওই জায়গা দিয়ে আওয়ামী লীগের একটা কর্মী, ছাত্রলীগের একটা কর্মী যেতে পারবে, তার জান থাকবে? থাকবে। কিন্তু তাদের কিছু বলে না। কেন? কারণ ওই যে দৃক শহীদুল এদের শেল্টার দিচ্ছে। ওই যে চিঙ্কুবাম যাদের বলি ভিতরে আমি ২০০৭ সালে পার্টি অফিসে বললাম, যাদের কাছে আমার কথা পৌঁছানোর মতো যোগ্যতা আমার ছিল তখন। আমি বললাম, "আপনাদের মধ্যে কিন্তু চিঙ্কুবাম ঢুকে গেছে, কমিউনিস্ট পার্টি কিন্তু ভেঙে ফেলবে। ওদিসি ভেঙে ফেলবে।" এগুলো তাদের বললাম। তারা পাত্তাই দিল না আমারে। আজকে প্রমাণ পেয়েছেন তো? এইখানে এই গ্রুপটা পরিকল্পিতভাবে বাংলাদেশে বাম রাজনীতি ধ্বংস করে ফেলেছে। এবং তাদের প্রভাব এখন কমিউনিস্ট পার্টিতে বেশি। সেইজন্যই আজকে এই দশাটা আপনি দেখেছেন। আর আপনি যে উদাহরণ দিলেন, তসলিমা নাসরিনের কোন লেখাতে আমি পাইনি যে তিনি আল্লাহর নিয়ে সমালোচনা করছেন। আমি দেখি নাই তো। বদরুদ্দিন উমর স্ট্রেইট বলছে যে আল্লাহকে, আল্লাহ মানুষকে খাওয়ায় না পড়ায়। লাইভ টেলিভিশনে এসে বলছে। জি, তার বিরুদ্ধে আমি কথা নিজে বলেন নাই। দেখেছি। হ্যাঁ, কেন বলে নাই? কারণ ওই যে বলছে যে আওয়ামী লীগের ইতিহাস ৯০% মিথ্যা। এইজন্য সে তাদের কাছে পিরানে পীর, দস্তগীর। তারা পারলে বদরুদ্দিন উমর ছাড়া বেহেশতে যাবে না। কিন্তু শেখ হাসিনা ৫৬০ টা মসজিদ বানানোর পরেও তাহাজ্জুদ নামাজ তাহাজ্জুদের পড়ে। নামাজ পড়ে, তারপরেও শেখ তারপরেও হাসিনা কাফের। শেখ হাসিনা শেখ কাফের, হাসিনা মুরতাদ। ভারত শেখ হাসিনা হ্যাঁ, হিন্দু ভারতীয় কাফের। জি। এবং এটার একটা দুঃখজনক কথা এবং হলো, আমি বেগম খালেদা জিয়াকেও সম্মান করি, আমরা কিন্তু তার ওইরকম ধর্ম পালনের কোনো ইয়ে দেখি না, কিন্তু উনি পীর। মানে উনি পীর। দেখেন কারণ ওই যে জিনিসটা কোথায়। আপনি মুক্তিযুদ্ধ যেমন কালকে যদি আমি যদি কালকে শেখ হাসিনার সমালোচনা করি, আওয়ামী লীগের সমালোচনা করি, মুক্তিযুদ্ধের সমালোচনা, আমার কিছুই হবে না। কিছুই হবে না, বরং আপনি আমার ঢাকা শহরে হ্যাঁ, বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন, আপনার কিছুই আমার হবে না। তাহলে আমার তাহলে বরিশাল ওই যে তসলিমা পেয়ারা বাগানে নাসরিন পেয়ারা যদি বাগানে ঢুকে জামাতকে থাকতাম। শুধু একটু সমর্থন দেয়, জি। তার উপর থেকে সারা বাংলাদেশের মোল্লাদের দুঃখ চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। তার প্রমাণ দেখাই দিই সর্বশেষ। একের লাইভ প্রমাণ। মেজর আখতারুজ্জামান। নমস্কার, আমি তরুণ ঘোষ। গত পরশুদিন আমি যখন নিটের প্রশ্নপত্র ফাঁস এবং বিজেপিতে তৃণমূলের চোরেদের বিজেপিতে ঠাঁই হওয়া নিয়ে যে আমি চূড়ান্ত সমালোচনা করেছিলাম,
মোদিজির, তাতে আমায় প্রচুর গালমন্দ শুনতে হয়েছে যে আগাম আপনি এই কথা বলছেন কি করে। আমি ঘটনার পরিপ্রেক্ষিতগুলো বিশ্লেষণ করে আমি তখন বলেছিলাম যে এই ঘটনা সরকারের কাছে মুখ পোড়াবে, মোদির মুখ পোড়াবে। আজকে মোদি, গতকালকে, আজকে কাগজে বেরিয়েছে, মোদি নিজে মুখে স্বীকার করলেন যে প্রশ্ন ফাঁস, ঘোর পাপ। এতদিনে মোদির বার্তা মোদির, এই দেখুন তলায় লেখা আছে। তাহলে আমি কি ভুল বলেছিলাম? এই টনক নড়তে কি মোদির 15 দিন সময় লেগে গেল? বলে একটা ফোড়া হলে না তাকে গোড়া থেকে নির্মূল করতে হয়। আমাদের এখানে অনেকগুলো ফোড়া হয়েছিল, শাহিনবাগ, তারপর কৃষি আন্দোলন, 3 মাস ধরে কৃষি আন্দোলন চললো। তারা এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু করে যাচ্ছে কার টাকায়। জেনারেটর আছে, লঙ্গরখানা, 50,000 লোক সেখানে খাওয়া দাওয়া করছে 3 মাস ধরে। শাহিনবাগ ধরুন, শাহিনবাগও 3 মাস ধরে তাদের কাছে বিরিয়ানির প্যাকেট, প্যাকেজ জল, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার তাদের কাছে পৌঁছে যাচ্ছে, বিকেলবেলা নাস্তা পৌঁছে যাচ্ছে। কাদের টাকায়? এগুলো হয় সব হচ্ছে বিদেশিদের টাকায়। তাই প্রথমেই আন্দোলনগুলো না ছাত্রদের মধ্যে থাকে, তারপর ধীরে ধীরে রাজনৈতিক নেতাদের প্রবেশ করতে শুরু করে। যেমন আজকেই কাগজে বেরিয়েছে, মমতা ব্যানার্জি বলেছেন আমি এইখানে ককরোচ পার্টিতে জয়েন করব। রাজনৈতিক নেতারা ককরোচ পার্টিতে জয়েন করা মানে সর্বনাশ হয়ে গেল, সেটা আলাদা কথা। কিন্তু সোনাম ওয়াংচু যখন প্রথম দিন অনশনে বসছিলেন, রাত্রিবেলা কেউ থাকতো না যন্তর মন্তরের সামনে, তাকে প্রথম দিন তুলে দিলেই হয়ে যেত। প্রথম দিন যখন বিক্ষোভ হয়েছিল তখন একটুখানি প্রয়োগ করলে পরে ঠান্ডা হয়ে যেত। সেই প্রয়োগটাই হলো, কিন্তু অনেক দেরিতে হলো। আর সেই মোদি স্বীকার করলেন, কিন্তু অনেক দেরিতে স্বীকার করলেন, যখন ব্যাপারটা কেচে গেছে। এখন রাহুল গান্ধী মাঠে নেমে গেছেন। তাকে কালকে মোদির বাসভবনের সামনে থেকে রাহুল প্রিয়াঙ্কাকে চ্যাংদোলা করে পুলিশ তুলে নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে থানায় ঢুকিয়ে দেয়। পরে অবশ্য জামিন টামিন নিশ্চয়ই পেয়ে যাবেন, থানা থেকেই জামিন পেয়ে যাবেন। কিন্তু এই যে পার্টিদের ইনভলভমেন্ট হওয়া, এই সুযোগটা কেন দেওয়া হলো? মানে শাহিনবাগেও যে কাণ্ড হয়েছিল হোক, পরে দেখবো খুনি। কৃষি আন্দোলন সেই এমন জায়গায় পৌঁছলো, বিলকে কিন্তু প্রত্যাহার করতে হলো, মুখ পুড়িয়ে বিলকে প্রত্যাহার করতে হলো। নিটের পরীক্ষা নিয়ে আমি যে সমালোচনা করছি, তাতে রাম ভক্তরা রে রে করে আমার ওপরে তেড়ে এসছে যে আপনি গোমুখ্য, আপনি জানেন না এটা হচ্ছে বিল পাসের জন্য। কিন্তু একবারও আমি যে দাবিটা তুলেছি যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কেন করা হচ্ছে না, বলা হচ্ছে না পদত্যাগ করতে, সে ব্যাপারে কিন্তু মন্তব্যে কেউ কোনো কথা বলেনি। আমাকে মূর্খ টুর্খ অনেক কিছু বলেছেন। এবার মোদি কি বলছেন শুনুন। মোদি বলছেন নিট প্রশ্ন কেলেঙ্কারিতে
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এখনো অনড় ককরোচ জনতা পার্টি। আজ এই দাবিতে পথে নেমেছে কংগ্রেসও। ধর্মেন্দ্রকে সরানোর যদি আপাতত অগ্রাহ্য করলেও আজ ধর্মেন্দ্রকে সরানোর দাবি আপাতত অগ্রাহ্য করলেও আজ এনডিএর বৈঠকে নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়াকে ঘোর পাপ হিসেবে ব্যাখ্যা করেছেন নরেন্দ্র মোদী। এতদিন লেগে গেল। প্রশ্ন ফাঁসে জড়িতদের কড়া শাস্তির পক্ষে সওয়াল করেছেন, যেটা আমি সেদিনকে বলেছিলাম যে দোষ হচ্ছে সরকারি আমলা এবং মন্ত্রীদের মধ্যেই লুকিয়ে আছে। গতকাল শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে নজিরবিহীন বিক্ষোভের সাক্ষী থেকেছে রাজধানী। বিশেষ করে পড়ুয়ারা এভাবে রাজপথে নামবেন তা হিসাবের বাইরে ছিল গেরুয়া শিবিরের। কেন হিসাবের বাইরে থাকবে ভাই? আমাদের কৃষি আন্দোলন, আমাদের এই শাহিনবাগ, এগুলো চোখে আঙুল দিয়ে দেখায়নি? তা আপনারা আন্দাজ করতে পারেননি এ সমস্ত বাজে কথা বলা? গেরুয়া শিবিরের এখন এখন বিজেপি নেতৃত্বের বিশ্লেষণ, দেশের যুব সমাজের একাংশ নানা কারণে দলের প্রতি ক্ষুব্ধ তা বোঝা যাচ্ছিল, কিন্তু প্রতিবাদ যে দিল্লির রাজপথে এভাবে ছড়িয়ে পড়বে তা তারা ধারণা করতে পারেননি। প্রতিবাদ গোটা দেশে ছড়িয়ে পড়লো তা দলের পক্ষে ভালো হবে না বুঝেছেন নীতিন নবীন, মানে যিনি সভাপতি নীতিন নবীন এবং অমিত শাহেরা। সেই কারণে আজ সাপ্তাহিক এনডিএ বৈঠকে সাংসদদের আরো বেশি করে যুব সমাজের কাছে পৌঁছানোর বার্তা দিয়েছেন মোদী। তো অনেকেই লিখছেন না, এই যে বাংলাদেশের মতো এখানেও ছড়িয়ে পড়বে, সে আশঙ্কা নেই। কারণ ভারতবর্ষে প্রতি 300 কিলোমিটার অন্তর ভাষা বদলে যায়, খাদ্যাভ্যাস বদলে যায়, সংস্কৃতি বদলে যায়। আপনি ধরুন দিল্লিতে এনসিআর এই ঘটনা ঘটছে, ন্যাশনাল ক্যাপিটাল ডিজাইন এনসিআর, যেটা তার পাশেই তো উত্তরপ্রদেশ। ছোঁয়া লেগেছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল ছোঁয়া লেগেছে, উড়িষ্যায় ছোঁয়া লেগেছে। কিন্তু এগুলো যদি বাড়তে দেওয়া হয় তাহলে পরে এই একটা সমূহ বিপদ। সেখানে তখন ওই বিদেশি এজেন্টগুলো তখন ঢুকে পড়ে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করবে। যদিও কিছুই করতে পারবে না, কিন্তু দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তো হবে। তা আমার বক্তব্য ছিল প্রশ্নপত্র যখনই ফাঁস হয়েছে, যেমন বোঝা গেছে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করে নতুন ডেট পরীক্ষা এবং ঘোষণা করে তাহলে পরে আপনার যে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলো না কেন? আমি কি অন্যায় বলেছি বলুন? তার জন্য আমাকে মূর্খ, দালাল, আমি নাকি বিক্ষুব্ধ দলের দালাল, যারা অপোজিশন তাদের দালাল, নানান ভাবে আমাকে আমাদের দেশের লোক ট্যাগ করে দিয়েছেন। কিন্তু মোদিজিকে কিন্তু ভেতরে ভেতরে ভাবাচ্ছে ব্যাপারটা, নাহলে কিন্তু মুখে উনি কোনো কথা বলেন না। আমি আর একটা কথা বলেছিলাম যে এই যে তৃণমূলের যে চোর সাংসদগুলো রয়েছে 20 জন, এই চোর সাংসদদের বিজেপি নিয়ে নিচ্ছে, আমার কাছে খবর আছে। আজকে দেখুন এখানে লিখেছে সুদীপদের নেওয়া হতে পারে, ভালো করে দেখুন, সুদীপদের নেওয়া হতে পারে বিজেপিতে। তাহলে আমি কি খুব ভুল বলেছিলাম? আমি কোনোটাই কিন্তু ভুল বলিনি। আমি বলি 2 দিন আগে, ঘটনা প্রকাশ হয় 2 দিন পরে, যার জন্য অনেকে আমাকে মানে ভিডিও বেরোবার সঙ্গে সঙ্গে গালাগালির বন্যা বইয়ে দেয়। আমি একবার হাতে নাতে দেখিয়ে দিলাম যে এই ঘটনা। এখন বলা হচ্ছে যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে এখনো পর্যন্ত সরানোর কোন রকম মানে
ইঙ্গিত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। আপনি পরিবারের প্রধান, আপনার ছেলে যদি চুরি করে তাহলে আপনার অজান্তে চুরি হচ্ছে? তৃণমূলে যে চোরগুলো চুরি করতো মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন না? ডেলি 1 কোটি না 2 কোটি টাকা না এলে পরে নাকি অভিষেকের মাথা গরম হয়ে যেত, মানে খাই এতটাই বেড়ে গেছিল। ডেলি 1 কোটি 2 কোটি টাকা তার চাই, না হলেই তার মেজাজ খারাপ। সরি। তো সেইখানে এই যেগুলো বিক্ষুব্ধ তৃণমূল আছে, এগুলো সব কটা চোর, সব কটা। বিধানসভায় যে কটা গেছে সে কটাও চোর, আর রাজ্য সংসদে যে কটা গেছে সে কটাও চোর। তা চোরেদের আমি দলে নিয়ে কি বার্তা দিলাম? তাহলে আপনার আমার ভোটের যে মূল্য, সে মূল্যকে তো পাত্তা দিলেন না। আমরা তো একটা নির্দিষ্ট দল দেখে তারপরেতে আমরা তার নিজেদের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা দলটাকে ভোট দিয়েছি, ক্যান্ডিডেটকে ভোট দিয়েছি। তিনি কি করলেন? তার মন মর্জি মতো আমাদের ভোটটাকে তিনি উপেক্ষা করে তিনি অন্য জায়গায় চলে গেলেন, এবং যারা ক্ষমতায় আছে তারা হৈ হৈ করে নিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা বাড়বে। কি আছে? আমি FCRA, মানে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, আমি 2 বছর বাদে করতাম, এখন তো মোটামুটি বন্ধই করে দিয়েছে। তার ফলে তো আমেরিকারও ক্ষেপে রয়েছে। FCRA নিয়ে পরে আমি বলবো FCRA কি জিনিস। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বন্ধ করে দেওয়াতে আমেরিকা কত বিপদে পড়েছে, এরা কত বিপদে পড়েছে, অন্যান্য রাষ্ট্রগুলো কত বিপদে পড়েছে। ফলে এই যে আপনারা মাঝে মাঝে দেখেন না যে আমাদের দেশে দারুণ গন্ডগোল টন্ডগোল হচ্ছে, সব হচ্ছে সরকারের। দেখুন, যখনই আমি রেকর্ড করব তখনই এদের ফোন করার বহর বেড়ে যাবে। তো তারপরেতে কত বড় তেদর দেখুন করেই যাচ্ছে। এই বাংলাদেশের ফোন নাম্বার, এরা বোঝেও না যে আমি ব্যস্ত আছি, কেটে দিচ্ছি, করেই যাবে। এই তেদর, এই দেখুন আবার এসছে, আবার এসছে। তো এখন কথার মধ্যে না বাধা পড়ে গেলে না ভিডিওটা নষ্ট হয়ে যায়। এখন এই বিলগুলো 2 বছর বাদেও একজন আবার লিখেছেন, আরে আপনি তো বুদ্ধু জানেন না, এই বিলগুলো পাশ করার পর তারপর এদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আমি দলে নিলাম, দলে নেওয়ার পর আমি তাড়িয়ে দিতে পারবো? আদালত তো আছে, আদালত ছেড়ে দেবে? তোমার যখন খুশি তুমি দলে নেবে, যখন খুশি তাকে লাত মেরে বাইরে বার করে দেবে। আমাদের দেশে তো হয় না। ফলে মোদিজির তখনও আমি সমালোচনা করেছিলাম, আজকেও সমালোচনা করছি মোদিজির এই কাজকর্মের জন্য। এখন দেখুন এইরকম অবস্থাটা যে জায়গায় পৌঁছেছে, ইস্তফা চেয়ে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ। আমাদের এখানে ঝামেলাকে বাড়তে দেওয়া হয়, বাড়ুক, বাড়তে 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 যখন একেবারে যখন একেবারে ক্যান্সারে হয়ে যাবে তখন আমরা ব্যবস্থা নেব। সেই লাঠিচার্জ করলাম, আমাদের এখানে লাঠিচার্জ মানে কি, দু চারটে পশ্চাৎ দেশে হয়তো আঘাত পড়ে, ম্যাক্সিমাম ওই লাঠির ঘা ওই মাটিতে মারে, আর তাই দিয়ে যেরকম ভয় দেখায় তাতেই পালিয়ে যায়। সেগুলো 2 দিন আগে করলেই হয়ে যায়, তাহলে পরে এত ব্যাখ্যা ট্যাখ্যা আমাদের দিতে হতো না, এবং এত কুকথা আমাদের নরেন্দ্র মোদী সম্পর্কে আমাকে বলতে হতো না। আপনাদের দেশে
প্রচুর লাফালাফি হচ্ছে, মোদী সরকার বোধহয় পড়ে গেল। বাংলাদেশ আর ভারতবর্ষ দুটো আলাদা। ওই যে বললাম, প্রতি 300 কিলোমিটারে আমাদের ভাষা বদল হয়ে যায়, আমাদের কালচার বদল হয়ে যায়, আমাদের খাদ্যাভ্যাস বদল হয়ে যায়। ফলে এখানে 140 কোটির দেশে সমস্ত জনতাকে একত্র করে আপনি যে করবেন, তার কোনো সুযোগ নাই, তার কোনো সুযোগ আপনি পাবেন না। ফলে ডিপ স্টেটের ব্যাপারটা, ওগুলো যারা নাচানাচি করছে তারা না জেনে নাচানাচি করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি বিশ্বাস করেন, মানে সমালোচনা করে এই মুহূর্তে কিন্তু পুরো বাংলাদেশ শেখ হাসিনা কবে আসতেছে এই রিউমার কিন্তু চলে গেছে। আর বিএনপির ভিতরে এই যে 6 মাসে যে উপদলীয় কোন্দল সৃষ্টি হবে, এইটা বিএনপির জন্য, জামাতের জন্য দেখতে পারবেন কাল কাল হয়ে দাঁড়াবে, কাল। আর এটাই আওয়ামী লীগের জন্য সাপে বড় হয়ে যাবে। কারণ মনে রাখবেন যে আপনি আপনি আমার সম্পর্কে যা জানেন, আমি আপনার সম্পর্কে যা জানি, প্রতিপক্ষ কি জানে জানে না। না, আপনি যদি আমার বিট্রে করেন বা আমি যদি আপনার সাথে বিট্রে করি, আমি তাহলে তো সবচেয়ে সাহায্য করতে হবেন আপনি আমার। একেবারে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবো, রাইট? তাহলে আপনার 1000 শত্রুর চেয়ে বেশি ক্ষতি আমিও করতে পারবো আপনাকে, আপনিও আমাকে করতে পারবেন। তাহলে মনে রাখেন ওই লোকগুলো কিন্তু এখন ধীরে ধীরে, বুঝতে পারছেন? ওই যে বিএনপি ক্ষমতায় আসার পরে বিআইয়ের চাচাতো ভাইয়েরা যে পিটাইছে ক্ষমতার জোরে, ওরা কিন্তু জেগেছে। ভেতরে চাকরি খেয়েছে, তারা কিন্তু জেগেছে। ওই যে ইসলামী ব্যাংক থেকে 6000 চাকরি খাইছেন, সেই 6000 লোক কিন্তু আওয়ামী লীগের কর্মীর চাইতে বেশি কাজ করতেছে। হ্যাঁ, তারপরে ক্ষমতায় গিয়েই দোকানে হামলা, বাড়িতে হামলা, এরে মাইর, ওরে মাইর। মানে আমি আওয়ামী লীগের কর্মীদের কথা বলতেছি না। তাদের তো হিসাব আলাদা। এদের উপর নির্যাতন তো হয়েছে। যারা আওয়ামী লীগ করে না, তাদের উপরেও কিন্তু কম নির্যাতন হয় নাই। আপনি কিন্তু শুধু আওয়ামী লীগেরটা দেখেছেন। সাধারণ মানুষের উপরে যে নির্যাতন করেছে জামাত বিএনপিরা, মানে মাস্তানি করেছে, পাবলিক ফুলতেছে শুধু। ব্যাঙের মাঝখানে ব্যাঙ আছে না? ওই যে গোতা ব্যাঙের মতো ফুলতাছে শুধু। বুঝতে পারছেন? আর এরা কি করতেছে? আর বিএনপির মধ্যে যারা আছে, যারা সুবিধা পায় না, তারা কিন্তু নবাব বউয়ের মধ্যে গাল ফুলাইয়া বসে আছে। সবগুলো নবাব বউয়ের মধ্যে গাল ফুলাইতেছে। তো এই যে একদিকে হলো নিজের দলের মধ্যে বিএনপির মধ্যে গাল ফোলা নবাব বউয়ের মতো। আর এই সাধারণ মানুষকে যারা নির্যাতন নিপীড়ন করেছেন, যার বাড়ির গাছটা কেটে নিছেন, যার পুকুরে মাছটা মেরে নিছেন, যার গরুটা আগুন দিয়ে, মনে আছে তো, আগুন দিয়ে গরু পুড়িয়ে দিয়েছে, মহিষ পুড়িয়ে দিয়েছে। কত হারামি মানুষ! আর মানুষই মানুষ পুড়িয়ে মেরে ফেলে, আর তো গরু আছে। তারপর পুকুরে বিষ দিয়েছে, ওই লোকটা কাঁদতেছে, যার ক্ষেতে ধান কেটে নিয়ে গেছে, ধানের ক্ষেতে আগুন লাগাই দিয়েছে। এগুলো কি মানুষ ভুলে গেছে মনে করেছেন? কিছুই মানুষ ভুলে নাই। মানুষ কিছু ভুলে না, সুযোগের অপেক্ষায় থাকে। সুযোগের অপেক্ষা। সুযোগের অপেক্ষায় থাকে। আপনি কি মনে করেছেন যে এই যে আওয়ামী লীগের যে পতনটা ঘটেছে, এখানে শুধুমাত্র কি তাদের শক্তি বেশি বলে? না, আওয়ামী লীগের ভিতরে ঘুণ ধরে গিয়েছিল। ঘুণ ধরা বাঁশ, ঘুণ ধরা কাঠ তো এমনি পড়ে যায়। হুম, হুম, এখন হুম। যেটুকু আছে সার। মনে করেন একটা ঘুণ ধরা বাঁশ বাড়ি টাড়ি দিলেন, ভিতর থেকে ঘুণ চলে গেল, কাঠটা থাকলো। এখন তো আওয়ামী লীগ পুরা যেটুকু আছে কাঠ। আওয়ামী লীগ এখন যেটুকু আছে ওটি কিন্তু এখন শক্ত কাঠ। এখন কিন্তু ঘুণ ধরা নাই। হুম। ঘুণে তারা যাও ছিল, ঘোষণা দেওয়ার পর কিন্তু ওই ঘুণ বাড়ায় যাইতেছে। আশা করি সামাজারকে এটা বলবো না আমরা, ক্লিয়ার। ওই জননেত্রী শেখ হাসিনা কিন্তু এক ঢিলে কয়েক পাখি মেরে ফেলেছে। হ্যাঁ, বিশ্ব মিডিয়াকে বলে দিয়েছে, ঠেকাও তোমরা আমাকে। আমাকে কথা বলতে দিবা না। মিডিয়া কভারেজ তার শেখ হাসিনা। তারপরে কি করেছে? সরকারকে চ্যালেঞ্জ করেছে। আদালতকে চ্যালেঞ্জ করেছে। তারপরে কি আওয়ামী লীগের কর্মীদের মনোবল চাঙ্গা করেছে। আরেকটা কাজ কি করেছে শেখ হাসিনা? সে হলো কর্মী, আওয়ামী লীগের ভিতরে যারা ২ নাম্বারে আছে, হুম। তাদের কিন্তু ফেফড়ার গলা শুকিয়ে যাইতেছে। হায়, হায়! এত টাকা মেরেছি, অত টাকা মেরেছি। এখন যদি না যাই তাহলে ধরা। মানে গেলেও ধরা, না না, গেলেও ধরা। এইবার ধরা। না গেলে শেখ হাসিনার নোটে চলে যাবে। আর গেলে তো কাজ করতে হবে, মাঠে থাকতে হবে, ঝুঁকি নিতে হবে। আর তো ওই যে চেহারা না দেখায় ফেসবুকে বলা, তারপরে বড়, বড় লেকচার দেওয়া, ওগুলো তো আর চলবে না। এখন তো সামনে আসতে হবে। কারণ সামনে তো আমি থাকবো না, আপনি থাকবেন না। মাঠে ময়দানে তাদেরই থাকতে হবে। তো তখন তো এইবার তো আর বলতে পারবে না যে নেত্রী ঘোষণা দেয় নাই তাই আসি নাই। এইবার কি বলবে? আমি বলতাম, আপনারা প্রকাশ্যে কথা বলেন না কেন? কি বলছে জানেন মিথ্যুকেরা? নেত্রী তো আমাদের নির্দেশ দেয় নাই। আমি বলছি, নেত্রী কি আপনারে আপনার নেত্রী কি বউ? আমারে নির্দেশ দিছে? আপনারে নির্দেশ দিছে? না, আমগরে কথা তো, আমি বলছি যে নেত্রী তাহলে ওই যে আপনি যে টেহাটা মারছিলেন, আপনি চাকরি দিতে ২০ লাখ দিতেন, ওটা বোধহয় নেত্রী করে দিয়েছিল না? তারপর আপনার বউরে যে পোলার শালারে যে এই পদে দিছেন, ওই পদে দিছেন, ওইগুলো বোধহয় নেত্রী কইয়ে দিছিল। তারপর কোটি, কোটি টাকার, মানে একজন আমাকে নিজে বলেছে যে তার জামাই বাড়ি ২০ কোটি, আমার কাছে আওয়ামী লীগের এক নেতা বলেছে যে ২০ কোটি টাকা। হয়তো সে কম বলেছে অথবা বেশি বলেছে, সেটা তার ব্যাপার। আমাকে বলেছে যে ২০ কোটি টাকা তার মেয়ের জন্য সে দিছে।